আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কোন ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হতে চলেছে বাংলাদেশের জন্য? শান্তির স্বপ্ন নাকি কৌশল? ট্রাম্পের জাদুকরী মধ্যস্থতায় কি তবে ফিরতে চলেছে বিশ্ব শান্তি? সমুদ্রে যুদ্ধের আগুন, যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় ওমান উপসাগর এখন রণক্ষেত্র। একই দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুই ভিন্ন বার্তা, আসতে চলেছে রাজনীতিতে নতুন অধ্যায়। এবং ইরানের গোপন মিসাইল সিটি ফাঁস, কোন বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ইরান? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিমি মাজুমদার। দেখছিলাম প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে থেমেছে ইউক্রেন রাশিয়া সংঘাতের গোলাগুলি। ট্রাম্পের সর্বশেষ যুদ্ধবিরতির বার্তা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত টেস্ট রিপোর্টে। দীর্ঘ ১.৫ সহস্রাধিক দিনের বেশি সময় ধরে আকাশে চিরেছে ঘাতক ড্রোনের ডানা আর মিসাইলের অগ্নিশিখা, যে মাটি সিক্ত হয়েছে হাজার হাজার প্রাণ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্নায়। সেই তপ্ত রণক্ষেত্র আজ এক অবিশ্বাস্য নীরবতা। বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল সমীকরণকে এক ঝাটকায় বদলে দিয়ে শনিবার ভোরে সূর্য ওঠার সাথে সাথে ইউক্রেনের বাখমুত থেকে কিয়েভ কিংবা রাশিয়ার সীমান্ত শহরগুলোতে কামানের গর্জন থমকে গেছে। এক অস্থির অনিশ্চয়তার মাঝে এই অভাবনীয় শান্তির বার্তা নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঐতিহাসিক বিজয় দিবসের প্রাক্কালে যেন এক নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। বারুদের গন্ধ সরিয়ে আজ এই অঞ্চলে বইছে শান্তির এক অদ্ভুত হিমেল হাওয়া। পুরো বিশ্ব যখন পারমাণবিক উত্তেজনার আশঙ্কায় দিন গুনছিল, ঠিক তখনই গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই ঐতিহাসিক মুহূর্তের ঘোষণা দেন। তিনি জানান, তার একান্ত ব্যক্তিগত অনুরোধে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৯ থেকে ১১ মে পর্যন্ত ৩ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই চুক্তির মাহাত্ম্য শুধু হামলা বন্ধেই সীমাবদ্ধ নেই, বরং এটি এক বিশাল মানবিক বিজয়ের পথে যাত্রা শুরু করেছে। চুক্তি অনুযায়ী এই ৩ দিনে রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে আটককৃত ১,০০০ করে মোট ২,০০০ যুদ্ধবন্দীকে মুক্তি দেবে। ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, ১৯৪৫ সালে নাৎসি বাহিনীর পরাজয়ের সেই স্মৃতিবাহী বিজয় দিবস উদযাপন যেন দুই দেশের সাধারণ মানুষের কাছে নতুন করে শোক নয়, বরং আশার আলো নিয়ে আসে। ইতিমধ্যে কিয়েভের পক্ষ থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও নিশ্চিত করেছেন, মস্কোর পাঠানো যুদ্ধবিরতি ও বন্ধির বিনিময়ের সম্মতিপত্র তারা গ্রহণ করেছেন। এদিকে ১৯৪৫ সালে ৮ মে নাৎসি জার্মানির তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই থেকে ৯ মেকে বিজয় দিবস হিসেবে আড়ম্বরের সাথে পালন করে আসছে রাশিয়া। ইউক্রেনও একসময় এই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিল। ট্রাম্প এই আবেগপ্রবণ ঐতিহাসিক সংযোগকে ব্যবহার করে দুই পক্ষকে টেবিলে আনতে সক্ষম হয়েছেন। ট্রাম্পের ভাষায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় সংঘাত। ২০২২ সালে শুরু হওয়া সেই বিশেষ সামরিক অভিযান আজ ৪ বছর পেরিয়ে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসের দিকে তাকিয়ে আছে এই ৩ দিনের দিকে। সমালোচকদের মনে সংশয় থাকলেও এই ৩ দিনের নীরবতা কি চিরস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে? ট্রাম্পের দাবি অনুযায়ী এটি কেবল একটি বিরতিই নয়, বরং চূড়ান্ত শান্তির চুক্তির পথে একটি অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ। হোয়াইট হাউস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই সংঘাত থামাতে পর্দার অন্তরালে দীর্ঘস্থায়ী আলোচনা চলছে। আজ ভোরে নির্মল বাতাস এবং কামানের গর্জনের অনুপস্থিতি অন্তত এই বার্তাই দিচ্ছে, আলোচনা ও সদিচ্ছা থাকলে ধ্বংসস্তূপের ভেতর থেকে শান্তির ফুল ফোটানো সম্ভব। এই ৩ দিনের স্বস্তি যেন দীর্ঘস্থায়ী এক সোনালী ভোরের সূচনা হয়, সেই প্রার্থনাই করছে গোটা বিশ্ব। নাজমুন নাহার রুশবা, নিরপেক্ষ। ওমান উপসাগর ঘিরে আবারও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। শুক্রবার গভীর রাতে মার্কিন বাহিনীর এক চরম ভুল সিদ্ধান্ত নতুন করে সংঘাতের আগুন আরও উস্কে দিয়েছে মধ্যপ্রাচ্যে। বিস্তারিত নাজমুন নাহার রুশবার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হতে শুরু করেছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন কেবল কূটনৈতিক টেবিলেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে ওমান উপসাগরের ঢেউয়ে। কয়েক বছর ধরে ইরানের উপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে জ্বালানি তেল রপ্তানি ও আমদানির পথ রুদ্ধ করে। তেহরানের মেরুদণ্ড ভেঙে দেওয়াই ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। বারবারই এই নৌ অবরোধ ভেঙে নিজেদের সমুদ্র সীমানার খোরাক পৌঁছানোর চেষ্টা চালিয়েছে তারা। আর এই চোর পুলিশ খেলার সর্বশেষ পরিণতি হিসেবে উত্তপ্ত হয়ে উঠেছে সমুদ্রপথ।
মূলত ঘটনার সূত্রপাত ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 13 এপ্রিল থেকে ইরানের সকল বন্দরের উপর কড়া নৌ অবরোধ আরোপ করা হয়। এর লক্ষ্য ছিল ইরানের জ্বালানি রপ্তানি এবং হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ খর্ব করা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম নামক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে আসছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রধান উৎস। গত কয়েক সপ্তাহ ধরে ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের মাধ্যমে ছোটখাটো সংঘর্ষ চলছে, যার ফলে ভঙ্গুর 1 মাস মেয়াদী যুদ্ধবিরতি বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। শুক্রবার গভীর রাতে ওমান উপসাগরের শান্ত জলরাশি হঠাৎই কেঁপে ওঠে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক বা নির্ভুল নিশানার আঘাতে। ডিজিটাল রাডারের ধরা পড়া দুটি বিশাল ছায়ামূর্তিকে লক্ষ্য করে ধেয়ে আসছে মার্কিন সামরিক শক্তি। ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতেই মুহূর্তেই অচল হয়ে পড়ে বিশালাকার দুটি জাহাজ। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে, MT-Sea Start 3 এবং MT সেফদা নামের ইরানি ট্যাঙ্কার দুটি মার্কিন অবরোধ অমান্য করে তেহরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। মার্কিন বাহিনীর দাবি, কোনো ধরনের রক্তপাত নয়, বরং জাহাজগুলোকে ইঞ্জিন ও নেভিগেশন সিস্টেম লক্ষ্য করে এমনভাবে হামলা চালানো হয়েছে যেন সবগুলোই মাঝ সমুদ্রে স্থবির হয়ে পড়ে। সমুদ্রের নীল জলরাশি এখন দুই দানবীয় জাহাজের এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানায়, গত 2 দিনে এটি 3য় দিনের সবচেয়ে বড় সাফল্য। বৃহস্পতিবারও একই কায়দায় ইরানের আরও একটি জাহাজ অকেজো করে দিয়েছিল তারা। সেন্ট্রাল কমান্ডের ভাষায়, এই 3টি ট্যাঙ্কার এখন পুরোপুরি অকেজো ও সমুদ্রপথে চলাচলের সক্ষমতা হারিয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে, মার্কিন এই কঠোর অবস্থান তেহরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। একদিকে যুক্তরাষ্ট্র যখন তাদের অবরোধ কার্য করে অনড়, অন্যদিকে ইরান হয়তো এই অপমানকে পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। ওমান উপসাগরের এই উত্তপ্ত জলরাশি কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? বিশ্ববাজারের তেলের দামের এর প্রভাব কতটা পড়বে এখন সেটাই দেখার বিষয়। আপাতত অকেজো হয়ে পড়া এই 3 ট্যাঙ্কার সমুদ্রের বুকে এক নীরব উত্তেজনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। ইরানের গোপন অস্ত্র ভান্ডার নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। রহস্যময় এই মিসাইল সিটি ঘিরে বাড়ছে উদ্বেগ, যা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। ইরানের ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডারের হদিস এখনও 4 মাসের রসদ মজুদ। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে এই একটি খবর এখন বিশ্ব রাজনীতির টেবিল গরম করে তুলেছে। দশকের পর দশক ধরে চলা অবরোধ আর পশ্চিমা নিষেধাজ্ঞা যেন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে তেহরানের জন্য। পাহাড়ের গভীরে তারা এমন এক সমরাস্ত্রের শহর গড়ে তুলেছে যা বাইরের পৃথিবীর কল্পনারও অতীত। পাহাড়ের বুক চিরে শত শত ফুট নিচে কংক্রিটের তৈরি মাইলের পর মাইল গোলকধাঁধা। এখানে সূর্যের আলো পৌঁছায় না, পৌঁছায় কেবল যুদ্ধের দামামা। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টগুলো এখন নিশ্চিত করেছে যে ইরান তাদের অধিকাংশ গুরুত্বপূর্ণ সমরাস্ত্র মাটির গভীরে সরিয়ে নিয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, কোনো বহির্শক্তির সাহায্য ছাড়াই টানা 120 দিন বা 4 মাস পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ এখনই তাদের হাতে মজুত রয়েছে। ইরানের এই ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডারের মূল চালিকা শক্তি হল তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বৈচিত্র্যময় মিসাইল ভাণ্ডারটি তেহরানের দখলে। তাদের হাতে রয়েছে খেইবার শেকান থেকে শুরু করে অত্যাধুনিক ফাত্তা হাইপারসোনিক মিসাইল। এই হাইপারসোনিক মিসাইলগুলো শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে উড়ে গিয়ে মুহূর্তেই ধ্বংস করতে পারে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো, এই মিসাইলগুলো প্রতিহত করার মতো কার্যকর প্রযুক্তি বর্তমান বিশ্বে খুবই কম দেশের কাছেই রয়েছে। তবে শুধু আধুনিক মিসাইল নয়, আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে ইরানের ড্রোন প্রযুক্তি। কম খরচে তৈরি শাহেদ 136 বা আত্মঘাতী ড্রোনের সাফল্যের কথা এখন সবার জানা। ইউক্রেন থেকে লোহিত সাগর সবখানেই এই ড্রোনগুলো তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। 4 মাসের যেই রসদ মজুতের কথা বলা হচ্ছে, তার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কয়েক লাখ কামিকোজে ড্রোন। এগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়ে শত্রুর রাডার ব্যবস্থাপনাকে বিভ্রান্ত করে দিতে সক্ষম। নৌযুদ্ধ এবং ভূ রাজনৈতিক অবস্থানেও ইরান এখন অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবাহিত হয় যে হরমুজ প্রণালী দিয়ে, তার পূর্ণ নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই।
তাদের 4 মাসের রসদ মজুতের পরিকল্পনায় কেবল অস্ত্র নেই, আছে বিপুল পরিমাণ খাদ্য, জ্বালানি এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম। অর্থাৎ কোনো দেশ যদি ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে, তবুও তেহরানের সামরিক কার্যক্রম এক মুহূর্তের জন্য থমকে যাবে না। ইরানের এই বিশাল আয়োজন এবং 4 মাসের রণপ্রস্তুতি কেবল আত্মরক্ষার ঢাল নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা। পশ্চিমা বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান নিজেকে এক অপরাজেয় দুর্গে পরিণত করেছে। তেহরানের মাটির নিচে এই ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার এবং গোপন মিসাইল সিটি যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড তো বটেই, এমনকি বিশ্ব মানচিত্রের সমীকরণও বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, বিশ্ব শক্তিগুলো এই নতুন বাস্তবতাকে কিভাবে মোকাবেলা করে। তেহরানের এই নীরব কিন্তু প্রচণ্ড প্রস্তুতি নিঃসন্দেহে একটি আগ্নেয়গিরির পূর্বাভাস, যা ফেটে পড়লে প্রকম্পিত হবে পুরো বিশ্ব। নোমান বিন বশির, নিরপেক্ষ। রত্নবিলাসীদের জন্য এবার বিশ্বজুড়ে নতুন চমক। এবার উদ্ধার করা হয়েছে হাজার হাজার ক্যারেটের বিশাল এক রুবি। আকার এবং গুণমানে পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যা রত্নবিশ্বের নতুন আলোচনা জন্ম দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। যুগে যুগে আভিজাত্য আর শৌখিনতার প্রতীক হিসেবে সমাদৃত লাল রঙের এই রত্ন পাথর, যাকে আমরা চিনি রুবি বা চুনি নামে। খনিজ বিজ্ঞানের ভাষায় এটি অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি বিশেষ রূপ, যার লাল রঙের তীব্রতা জানান দেয় এর রাজকীয়তা। আভিজাত্যের এই প্রতীকটি কেবল সৌন্দর্যেই নয়, দামে এবং দুষ্প্রাপ্যতায়ও টেক্কা দেয় হীরাকে। তবে বাজারে গেলেই কি আসল রুবি চেনা সম্ভব? উত্তরটা কিছুটা জটিল। রুবির দাম মূলত নির্ভর করে এর স্বচ্ছতা, কাটিং এবং এর উৎপত্তি স্থলের উপর। বর্তমান বাজারে মানভেদে রুবির দামে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। সাধারণ মানের আফ্রিকান বা থাই রুবি মিলছে ক্যারেট প্রতি 500 থেকে 5000 টাকায়। তবে সেরা মানের বার্মিজ রুবির জন্য গুনতে হতে পারে ক্যারেট প্রতি 10,000 থেকে 1 লক্ষ টাকা বা তারও বেশি। আর দুষ্প্রাপ্য পিজন ব্লাড রুবির দাম সাধারণের নাগালের অনেক বাইরে। রত্নরাজ্যের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। প্রকৃতি যেন দুহাত উজাড় করে দিল মিয়ানমারের মেগক উপত্যকায়। এবার সেখানে সন্ধান মিলেছে 11,000 ক্যারেট ওজনের এক বিশাল আকৃতির রুবির, যা কেবল আকারেই নয়, গুণগত মানেও হার মানিয়েছে আগের অনেক রেকর্ডকে। দেশটির সামরিক সমর্থিত সরকার এক বিবৃতিতে এই আবিষ্কারকে অত্যন্ত দুর্লভ এবং অসাধারণ বলে অভিহিত করেছে। তাদের তথ্য মতে পাথরটির রং বেগুনি লাল আভাযুক্ত, যার মধ্যে রয়েছে হালকা হলুদ আন্ডারটোন। স্বচ্ছতা আর রঙের জৌলুসে এটি উচ্চমানের রত্ন হিসেবে এরই মধ্যে নজর কেড়েছে বিশ্ববাসীর। মান্দালয় অঞ্চলের এই মেগক উপত্যকা কোনো সাধারণ ভূমি নয়। শত শত বছর ধরে সম্রাট, রাজা আর যুদ্ধবাজদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই উপত্যকা। এখান থেকেই পাওয়া যায় বিশ্বের সবচেয়ে মূল্যবান পিজন ব্লাড বা কবুতরের রক্তের মতো গাঢ় লাল রুবি। নতুন আবিষ্কৃত এই রত্নটি সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। যদিও 1996 সালে এর চেয়ে দ্বিগুণ ওজনের রুবি পাওয়া গিয়েছিল, তবে বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছতা এবং আভিজাত্যে নতুন এই রুবিটি তাকেও ছাড়িয়ে যেতে পারে। অবশ্য জান্তা সরকার এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট বাজার মূল্য প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এর দাম কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে এই আবিষ্কারের পেছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটও। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার আন্তর্জাতিকভাবে নানা চাপের মুখে। সম্প্রতি কঠোর নিয়ন্ত্রিত নির্বাচনের পর সাবেক সেনাপ্রধান প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এমন এক অস্থির সময়ে এই বিশাল রত্নপ্রাপ্তি যেন জান্তা সরকারের জন্য এক নতুন আশার আলো। মেগকের রুবি বিশ্ববিখ্যাত হলেও এখানকার খনি শিল্পে নিয়ন্ত্রণ আর স্বচ্ছতার অভাব নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এই বিপুল সম্পদ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে নাকি আবারও কোনো প্রভাবশালী মহলের হাতে বন্দী হবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। সব বিতর্ক ছাপিয়ে 11,000 ক্যারেটের এই রুবি এখন মিয়ানমারের গর্ব। প্রকৃতি আর রাজনীতির আবর্তে এই লাল বিস্ময় এখন বিশ্বজুড়ে রত্নবিলাসী ও সংগ্রাহকদের আলোচনার তুঙ্গে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। এবার ভারতে 2026 সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ঢালিউডের নির্মাতা ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, জানিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। টালিউডের আলো ঝলমলে পর্দা থেকে রাজনীতির মঞ্চ, দুই জায়গাতেই নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। কিন্তু হঠাৎই যেন থেমে গেল সেই রাজনৈতিক পথ চলা। একটি পরাজয়, একটি ঘোষণা, আর তারপরে শুরু হলো নানা প্রশ্ন, সমালোচনা।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও সাবেক বিধায়ক রাজ চক্রবর্তী। 2026 সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এরপর থেকেই শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের এই নির্বাচনে বড় ধাক্কা খায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজিত হন রাজ চক্রবর্তী। নির্বাচনে হারের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এদিকে রাজের ঘোষণার পর নাম উল্লেখ না করে কড়া সমালোচনা করেছেন পরিচালক সৌরভ পালোধি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, হেরে গেলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? এদেরকে কি মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়া যায় না? নেটিজেনদের একাংশ মনে করছেন সৌরভের এই মন্তব্য মূলত রাজ চক্রবর্তীর সিদ্ধান্তকে ইঙ্গিত করে করা হয়েছে। বামপন্থী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত সৌরভ আরও জানান, রাজনীতি শুধু ক্ষমতায় থাকার বিষয় নয়, বরং আদর্শ ও রাজপথের সাথে লড়াই চালিয়ে যাওয়ার মধ্যেই রাজনীতির প্রকৃত অর্থ নিহিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাজ চক্রবর্তী, কিন্তু 2026 সালের পরাজয়ের পর হঠাৎ তার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নতুন করে প্রশ্ন তুলেছে রাজনীতি, আদর্শ ও দায়িত্ববোধকে ঘিরে। জনপ্রিয় এই নির্মাতার হঠাৎ বিদায়ে রাজনৈতিক অঙ্গনে যেমন তৈরি হয়েছে আলোচনা, তেমনি তার ভক্ত সমর্থকদের মাঝেও নেমে এসেছে হতাশা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। পশ্চিমবঙ্গ রাজনীতিতে আজ একসঙ্গে দেখা গেল ক্ষমতার দুই ভিন্ন দৃশ্য। একদিকে শপথের প্রস্তুতি, অন্যদিকে সাংস্কৃতিক আবহে পাল্টা উপস্থিতি, যার ফলে রাজ্যের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক উত্তপ্ত অধ্যায়। একদিকে ব্রিগেডের বিশাল মঞ্চে নতুন ক্ষমতা শপথের প্রস্তুতি, অন্যদিকে কালীঘাটের নীরব উঠানে সাংস্কৃতিক আবহে পাল্টা উপস্থিতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ যেন ক্ষমতার দুই দৃশ্য একসঙ্গে মঞ্চস্থ হচ্ছে। শপথের ঢেউ আর রবীন্দ্র জয়ন্তীর সুর মিলিয়ে শনিবার রাজ্যের রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। একদিকে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে প্রায় একই সময়ে কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে চত্বরে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়ের দিক থেকে এই কর্মসূচি নিছক সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই হতে যাচ্ছে তৃণমূল নেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা রাজনৈতিক প্রেক্ষাপটে এর তাৎপর্য অনেক বেশি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 3টি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্র জয়ন্তী পালনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনাকে ঘিরেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা বিরাজমান। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সর্বস্তরে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে সম্ভব সেখানে রবীন্দ্র জয়ন্তী পালন করতে হবে। তবে দলীয় নেতারা স্বীকার করছেন, ক্ষমতায় থাকাকালে যেভাবে জাঁকজমকের সঙ্গে রাখি পূর্ণিমা বা রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো, বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের আয়োজন করা সম্ভব নয়। তাই সীমিত পরিসরেই কর্মসূচি পালনের বার্তা দেওয়া হয়েছে। দলীয় সূত্র বলছে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রধান অগ্রাধিকার হচ্ছে নির্বাচনের পর বিভিন্ন এলাকায় আক্রান্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। সেই কারণে সাংগঠনিকভাবে কর্মীদের সক্রিয় রাখতে নানা রকম কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের নজর এখন এই কর্মসূচির দিকে। রবীন্দ্র জয়ন্তীর সাংস্কৃতিক আয়োজনের আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক বার্তা দেন কিনা, কিংবা ভবিষ্যৎ আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে কোনো নতুন ইঙ্গিত দিচ্ছেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শনিবার পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড়িয়ে থাকবে দুটি ভিন্ন কর্মসূচি টানাপোড়েনে। একদিকে ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা, অন্যদিকে সাংস্কৃতিক পরিসরে সংগঠিত রাজনৈতিক উপস্থিতি। এখন দেখার বিষয়, এই প্রতীকী দুই কর্মসূচি রাজ্যের রাজনীতিতে নতুন কোনো ইঙ্গিত নিয়ে আসছে কিনা। আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। তামিল চলচ্চিত্রের অবিসংবাদিত মহাতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি কোটি ভক্তের কাছে পরম আদরে থালাপতি নামে পরিচিত, দীর্ঘ 3 দশকের চলচ্চিত্র জীবনে অগণিত ব্লকবাস্টার উপহার দিয়ে নিজেকে কেবল দক্ষিণ ভারতের শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবেই প্রতিষ্ঠিত করেননি, বরং হয়ে উঠেছেন এক সাংস্কৃতিক আইকন।
পর্দায় তার অসামান্য স্টাইল, নাচ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রগুলো তাকে সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষে পরিণত করেছে। তবে বর্তমানে তার পরিচয় কেবল অভিনয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে দল গঠনের মাধ্যমে তিনি নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। গত 4 মে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। 234 আসনের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন, কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে 10 আসন পিছিয়ে ছিলেন বিজয়। এরপরই শুরু হয় জোটের রাজনীতি। ছোট দলগুলো সমর্থন আদায় করে সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। বিজয়ের দাবি ছিল 4টি দল তাকে সমর্থন দিয়েছে, যার ফলে তার জোটের আসন সংখ্যা দাঁড়ায় 120-এ। কিন্তু রাজ্যপালের হিসেব বলছে ভিন্ন কথা। শুরুতে ভিসিকে সমর্থনের কথা বললেও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ অর্থাৎ IUML সাফ জানিয়ে দিয়েছে তারা বিজয়কে সমর্থন করবে না। অন্যদিকে টিটিভি দিনাকরণের দলও পিছু হটেছে। সূত্র বলছে শুক্রবার রাজ্যপালের সঙ্গে টানা 3 দিন সাক্ষাতের পর জানা গেছে ভিসিকে এবং IUML এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সমর্থনের চিঠি বিজয় রাজভবনে পেশ করতে পারেননি। বর্তমানে বিজয়ের হাতে থাকা নিশ্চিত আসন সংখ্যা 116টি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তিনি এখনও 2টি আসন দূরে রয়েছেন। এই 2 আসনের অভাবেই থমকে গেছে তার স্বপ্নের রাজ্যাভিষেক। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতার অকাট্য প্রমাণ না দেওয়া পর্যন্ত তিনি বিজয়কে শপথের আমন্ত্রণ জানাবেন না। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো রাজভবনে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে সুপারস্টারকে। ফলে শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। থালাপতি বিজয়ের জন্য এখন সময়টা অগ্নিপরীক্ষার। আগামী কয়েক ঘন্টায় কি তিনি পারবেন বাকি 2 বিধায়কের সমর্থন জোগাড় করতে, নাকি তামিলনাড়ুর রাজনীতিতে আসতে চলেছে বড় কোনো পরিবর্তন, নাকি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে রাজ্য? মিমি মজুমদার, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিষয়ের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।